শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮, লড়াই চলছে জানিয়েছেন আইএসপিআর। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে বললেন তারেক রহমান। অপতৎপরতা রোধে সজাগ হওয়ার তাগিদ। এবং জামালপুরের বকশীগঞ্জে বিশুদ্ধ পানির তীব্র সংকট, আয়রনযুক্ত থাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, স্থানীয়দের অসহনীয় দুর্ভোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। শুরুতেই বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গে। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এ উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তারা দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পাশাপাশি বিউগলে করুণ সুরে বেজে ওঠে শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ বেসরকারি ও সামরিক কর্মকর্তাগণ। আহত বীর মুক্তিযোদ্ধা এবং বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একাত্তরের এই দিনে সম্মুখ প্রতিরোধ যুদ্ধে 3 শতাধিক মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সেনার আত্মত্যাগে স্বাধীনতার স্বাদ পায় খুলনা, যা ট্যাঙ্ক ব্যাটল অব শিরোমণি ঐতিহাসিক দিন নামে খ্যাত। সেদিনের ভয়াবহ যুদ্ধের স্মৃতি আজও শিহরিত করে স্থানীয় মানুষ ও মুক্তিযোদ্ধাদের। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। 14 ডিসেম্বর খুলনা বিজয়ের লক্ষ্যে মেজর গানি ও মেজর মহেন্দ্র সিং এর নেতৃত্বে ট্যাঙ্কসহ 28টি সাঁজোয়া যান নিয়ে চূড়ান্ত অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ যুদ্ধে মিত্রবাহিনীর 26টি এবং পাক বাহিনীর 60টি সাঁজোয়া ট্যাঙ্ক ধ্বংস ও 3 শতাধিক ভারতীয় সেনা এবং মুক্তিযোদ্ধা নিহত হয়। ঐতিহাসিক ইতিহাসে ট্যাঙ্ক ব্যাটল অব শিরোমণির নামে যুদ্ধের সেদিনের ভয়াবহ স্মৃতি আজও শিহরিত করে প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষ ও মুক্তিযোদ্ধাদের। ওই যুদ্ধের ঘটনাগুলো যদি এখন স্মরণ করা হয়, গায়ের পশম দাঁড়া যায় এবং অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। তারাই এত নির্যাতন করে যে এই এলাকায় কোনো মানুষ ঢুকতে সাহস পেত না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ হয় এই জায়গায়, বুঝছেন। আমাদের একটা স্মৃতি রাখা ঠিক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আগামী প্রজন্মের কাছে এ যুদ্ধের ইতিহাস তুলে ধরতে স্মৃতিস্তম্ভ ও শহীদদের তালিকা স্মারক নির্মাণের দাবি জানান মুক্তিযোদ্ধারা। শেষ যুদ্ধ এসে শিরোমণিতে হলো, এখনো পর্যন্ত স্মৃতিসৌধ হয়ে যাবে কথা হলো, আর হলো না। এখানে এই যুদ্ধটা স্মরণে একটি স্মৃতি স্তম্ভ করা হোক। ট্যাঙ্ক ব্যাটল অব শিরোমণির যুদ্ধে শহীদদের তালিকা স্মারক নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার। খুলনার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের বিষয়ে তার ভিতরে অন্যতম হবে শিরোমণি ট্যাঙ্ক ব্যাটলের যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতি রক্ষার্থে একটা মনুমেন্টাল কাজ যেন এখানে হয়, আমরা সেটা। শিরোমণির যুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণে দ্রুত পদক্ষেপের দাবি খুলনাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দক্ষিণ সুদান সীমান্তের আবেই অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও 8 জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক খুদে বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে। নিহত ও আহত শান্তিরক্ষীরা বাংলাদেশ সেনাবাহিনীর 9ম ব্যাটালিয়নের সদস্য হিসেবে ওই অঞ্চলে যৌথভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়েছিলেন। আইএসপিআর জানায়, সন্ত্রাসী গোষ্ঠীকে ওই
কাপুরুষোচিত আক্রমণের ড্রোন ব্যবহার করেছে। হামলার পর থেকেই ঘটনাস্থল এবং তার আশেপাশের যুদ্ধ অব্যাহত রয়েছে। নিহত বা আহতদের পরিচয় এখনও জানা যায়নি। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে শনিবার জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এদিকে হাদির খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে গণ অধিকার পরিষদ ও এনডিএম নেতারা বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী শক্তির পুনরুদ্ধারের চেষ্টা চলছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর ম্যাসিভ ব্রেন ইনজুরি নিয়ে গতকাল রাতে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। রোগীর শরীরে সাইন অফ লাইফ থাকলেও বাঁচিয়ে রাখা হয়েছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে। শনিবার ওসমান হাদিকে দেখতে গিয়ে গণমাধ্যমে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অনেক চক্র জড়িত থাকতে পারে, এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পতিত শক্তি একত্রিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। কোনো সান্ত্বনার বাণী নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে যে কোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় ওসমান হাদি ও চট্টগ্রামে এরশাদ উল্লাহর উপর হামলার নেপথ্যে কুচক্রী মহলের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ হওয়ার তাগিদও দেন তারেক রহমান। শনিবার রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিন ব্যাপী আলোচনা সভার সমাপনী দিনে যোগ দেন সারা দেশ থেকে আসা জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতারা। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার পরিকল্পনা সেমিনারে দেশ গড়ার নানা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশের প্রতিটি তৃণমূল, প্রান্তিক এবং দুর্গম এলাকায় উন্নয়ন পৌঁছে দিয়েছিলেন, আমাদের এই পরিকল্পনা কিন্তু দেশের প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক পেশার, প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান এতে বলেন, দেশ গড়ার পরিকল্পনায় বিএনপি কাজ করে যাচ্ছে। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, কৃষকদের উন্নয়নের কথা আছে, ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা আছে, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মসজিদ মাদ্রাসার ইমাম বা মুয়াজ্জিম সাহেবদের সম্মানের কথা আছে। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণ যাতে বুঝতে পারে ইয়েস বিএনপির পরিকল্পনা আছে। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 31 দফা দিয়েছিলাম। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়
তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে। দেশ এগিয়ে নিতে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য, যা এই দেশের আইন বলে আমরা সেভাবে দেশ পরিচালনা করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, রায়েরবাজারের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন। আসাদ, আসলে আজকে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং তার যে পরবর্তী প্রেক্ষাপট, এর এমন দুঃখবহ দিন আসলে বাংলাদেশের অভ্যুদয়ের যে সূচনা লগ্ন থেকে খুব একটা আসেনি। এবং আপনি জানেন যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আজকের এই দিনে কিন্তু আসলে আমরা জানি এবং জেনেছি যে জাতির সবচেয়ে কৃতি এবং যাদেরকে আমরা বুদ্ধিজীবী নামে আসলে আমরা জানি, তাদেরকে আমরা হারিয়েছিলাম। সূর্য সন্তান যাদেরকে আমরা বলি, যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটি যেতে পারত বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে হয়তো সফলতার শীর্ষে এই জাতি হিসাবে আমরা পৌঁছতে পারতাম। কিন্তু এই ঠিক বিজয়ের ঠিক উষালগ্নে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের আগামীর যে বাংলাদেশ 1971 সালের পরবর্তীতে স্বাধীনতার পর আমরা স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্নের যে মূল কারিগর হতে পারতেন, যে রূপকাররা হতে পারতেন, যারা স্বপ্ন দেশটা ছিলেন, যারা 71 স্বাধীনতার যুদ্ধে মূল ভূমিকা পালন করেছিলেন বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, তাদেরকে কিন্তু রায়েরবাজার বৌদ্ধভূমিটাকে আমরা জানি, সেখানে আসলে বুদ্ধিজীবীদের সকালবেলা যখন 1971 সালে 14 ডিসেম্বর তাদের লাশ আসলে সারি সারি ভাবে বিভৎস এবং নৃশংসভাবে হত্যা করে তাদেরকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছিল, কারো কারো চোখ উপড়ে ফেলা হয়েছিল, দেহ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছিল আপনি জানেন। এবং তারই একটি স্মৃতিবহ দিন আসছে, দুঃখবহ দিন, শোকাবহ দিন। এবং শুধু রাজধানীর রায়েরবাজার নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এলাকাগুলোতে আমরা জানি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি আজও বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি আজও কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরও কিন্তু সাধারণ মানুষ তাদেরকে ভুলে যায়নি। মানুষ আসছে এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে সর্বস্তরের মানুষ আসলে স্বাধীনতার এতগুলো বছর পরও আমরা দেখেছি যে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং বয়সেরও কোনো সীমা নেই। দেখা যাচ্ছে একেবারে শিশু যে সেও তার বাবার হাত ধরে এখানে এসেছে এবং তার জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে সে তার শ্রদ্ধাটুকু আসলে জানাচ্ছে। তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো এখানে আরও মানুষের ভিড় বাড়বে। তো এখন পর্যন্ত রায়েরবাজার বুদ্ধভূমি থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। রায়েরবাজারের বদ্ধভূমি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ। স্বাধীনতার 5 দশক পরেও বিশুদ্ধ পানির এখনও স্বপ্নের মতো জামালপুরের বকশীগঞ্জের হাজারো মানুষের কাছে। লালচে আয়রনযুক্ত পানি পান করতেই বাধ্য তারা। এতে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, তেমনি প্রতিদিনের জীবনে তৈরি হচ্ছে অসহনীয় দুর্ভোগ। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বছরের পর বছর ধরে যেন পানির জন্য সংগ্রাম করে আসছে বকশীগঞ্জের এই পাহাড়ি মানুষগুলো। তাদের কাছে বিশুদ্ধ পানি যেন সোনার হরিণ। আয়রনযুক্ত পানি পান করে অনেকেই শরীরে ঘা, চুলকানি ও জ্বালাপোড়া রোগে ভুগছে। তাতে দিন দিন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 30-40 পরিবার মাত্র একটা শুধু টিউবওয়েল, এটা শুধু আয়রনযুক্ত পানি। এগুলা পানি খেয়ে আমাদের গ্রামে অনেক লোক মারা গেছে। আমরা অনেক কষ্ট করি, দূরে থেকে আমরা পান করি পানি, কিন্তু কোনো ব্যবস্থা নাই, সরকার থেকে আমরা কোনো ব্যবস্থা পাই নাই। আমার আবেদন আকুল যেন এই সরকারের বিশুদ্ধ পানি খাইয়ে যেন আমরা
জীবনযাপন যেন করতে পারি। এলাকার জনপ্রতিনিধিরাও সংকটের সমাধান চান সরকারি উদ্যোগে। সরকারের কাছে আকুল আবেদন যেন তাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, গারো সম্প্রদায়, সেইখানে উঁচু নিচু জায়গা, পাহাড়ি জায়গা, সেইখানে পানির খুব সংকট। সরকারের কাছে আকুল আবেদন সেইখানে যেন একটা গভীর নলকূপ দেয়। গেল অর্থ বছরের 8টি গভীর নলকূপের কাজ চলমান আছে জানিয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বললেন, দ্রুত একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। ইতিমধ্যেই নির্বাহী প্রকৌশলী মহোদয় জামালপুর মহোদয়ের সাথে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শীঘ্রই একটা প্রকল্প প্রস্তাব আমরা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং সেটা অনুমোদন হলে আমরা সেই সমস্যার সমাধান করতে সমর্থ হব। বিশুদ্ধ পানির সংকটের কথা স্বীকার করে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাহাড়ি অঞ্চলে যে গারো সম্প্রদায় বসবাস করে সেখানে 30 থেকে 35টি পরিবারের তীব্র পানির সংকট রয়েছে, যেটি ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা ছোট ছোট প্রকল্পের মাধ্যমে সেটা স্থানীয়ভাবে একটা সমাধানের চেষ্টা করছি। দশকের পর দশক ধরে আয়রনযুক্ত পানি পান করেই দিন কাটাচ্ছেন পাহাড়ি মানুষেরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে উঠেছে সার কারখানা। লাইসেন্স না থাকলেও এসব কারখানার সার নামিদামি মোড়কে বাজারজাত করা হচ্ছে, যাতে বিভ্রান্ত হচ্ছেন কৃষক। পাশাপাশি মানহীন এই সার ব্যবহারের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণে জৈব সারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সুযোগে প্রত্যন্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে জৈব ও ভার্মি কম্পোস্ট সার কারখানা। শুধু চুয়াডাঙ্গা জেলাতেই এ ধরনের কারখানার সংখ্যা 32টি, যার মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 5টির। জৈব ও ভার্মি কম্পোস্ট সারের বেশিরভাগ অবৈধ কারখানা। এখানে উৎপাদিত সার বিভিন্ন নামি দামি কোম্পানির নামে বস্তাবন্দি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। লাইসেন্স ফাইসেন্স এখনো রেডি হয়নি, আমাদের সব আবেদন করা আছে। এখন ওইগুলা যখন আমরা প্যাকেট করতে পারবো তখন আমরা মার্কেট করতে পারবো। কাগজপাতি যেগুলো লাগে সব প্রসেসিং চলতেছে আমাদের আপাতত চলছে, কিন্তু নিজস্ব ব্র্যান্ড না হওয়া পর্যন্ত শান্তি নেই। এসিআই কোম্পানির সাথে আছি, ব্র্যাক কোম্পানির সাথে আছি, আপনার মাজিমের সাথে আছি এবং লোকাল ক্লায়েন্ট আমাদের সাথে সবচেয়ে বেশি আছে। কারখানা মালিকদের অনেকেই আবেদন করেও বছরের পর বছর লাইসেন্স না পাওয়ায় ক্ষোভ রয়েছে তাদের। আবেদন করেছিলাম বিভিন্ন জটিলতার কারণে, সরকারি অফিস আদালতে বিভিন্ন জটিলতার কারণে ফাইলগুলো আটকে আছে। এসব কারখানায় উৎপাদিত সারে যেমন নিশ্চিত হচ্ছে না মান, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। মানহীন সার গুলা যারা ব্র্যান্ডিং কোম্পানি তারা এগুলো সস্তা দামে কিনে তাদের লেভেলে তারা বাজারজাত করছে এবং কৃষকদের মাঝে চড়া দামে বিক্রি করছে। উৎপাদন করছে, তাদের বৈধ কাগজপত্র থাকা দরকার, সরকারি লাইসেন্স থাকা দরকার বা সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার, যাতে তারা সঠিকভাবে সারগুলো উৎপাদন করতে পারে এবং বিপণন করতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি বিভাগ। যদি কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং জৈব সার উৎপাদন যেন সুগঠিতভাবে হয়, সমন্বিতভাবে হয়, সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। বাণিজ্যিক এসব কারখানায় নিবন্ধন প্রক্রিয়া সরল ও বাজারজাতকরণ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন হলে জৈব সার শিল্প হতে পারে ইতিবাচক উদাহরণ। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার রিমন বিশ্বাসের নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বগুড়ার সোনাতলায় লাইটশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পৌরসভা সেমিনার কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী মিয়ার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসো মিলি শেকড়ের টানে এই স্লোগানকে সামনে রেখে শতবর্ষপূর্তি উদযাপন করেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। সুনামগঞ্জের দিরাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত 163 জনকে বৃত্তি প্রদান উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর 2 আসনে নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী যৌথ সভা হয়েছে। ফেনীতে আমজনগণ পার্টির নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদপত্রের শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলোয় আজকে শিরোনাম করেছেন তারা 3 জন। আরেকটা শিরোনাম দেখতে পাচ্ছি, কেন ঘটেছিল এমন নৃশংসতা। আরেকটা করেছে শিরোনাম চূড়ান্ত পরাজয়ের আগে বুদ্ধিজীবী হত্যা। দর্শক, আমার হাতে আছে এখন দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করেছে আতঙ্কে সম্ভাব্য প্রার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন তুলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বিভিন্ন দলের নেতাকর্মীদের। ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে, পেছনে বিরাট শক্তি, তারা নির্বাচনে ভেস্তে দিতে চায়। আমার কাছে আছে সমকাল। সমকালে তারা শিরোনাম করেছেন সন্দেহের তালিকায় 4 জন। তারা আরেকটা শিরোনাম করেছেন শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ দিন। আরেকটা শিরোনাম করেছে গণহত্যার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিলেন বুদ্ধিজীবীরা। দর্শক, আমার কাছে এখন আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে তারা শিরোনাম করেছেন তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা। আরেকটা শিরোনাম করেছেন দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। আরেকটা শিরোনাম করেছেন আইন শৃঙ্খলা নিয়ে চরম উৎকণ্ঠা। দর্শক, আমার কাছে আছে যুগান্তর। যুগান্তরে তারা শিরোনাম করেছে এখনো অসম্পূর্ণ শহীদদের তালিকা নেই উদ্যোগও। আরেকটা শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠক, হাদির উপর হামলা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমার কাছে আপনাদেরকে আরেকটা শিরোনাম পড়ে শোনাইতে চাই, সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পরীক্ষার মুখে সরকার ও ইসি। দর্শক, আমার কাছে সর্বশেষ যে পত্রিকা আছে সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছেন কাটিং বালস উইদাউট কাটিং কমফর্ট। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম আমার কাছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। সুদানে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত 8, লড়াই চলছে, জানিয়েছেন আইএসপিআর। নির্বাচন বানচাল, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে বললেন তারেক রহমান। অতৎপরতার রোধে সজাগ হওয়ার তাগিদ। এবং জামালপুরের বকশীগঞ্জে বিশুদ্ধ পানির তীব্র সংকট, আয়রন যুক্ত থাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, স্থানীয়দের অসহনীয় দুর্ভোগ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।